বিভিন্নভাবে তুমুল আলোচিত হচ্ছে যে বিষয়টি, সেটি হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরছেন। এটা নিয়ে ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ায় বিভিন্ন ধরনের নিউজ ইতিমধ্যে হয়েছে এবং হচ্ছে। এমনকি গুলশানের 196 নম্বর বাড়িতে সে এসে উঠবে, এরকম নিউজও আমরা দেখতেছি। কিন্তু আসলে ঘটনা কি? আসল ঘটনা হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর উন্নত বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জনাব তারেক রহমান কবে ফিরছেন, কখন নাগাদ ফিরছেন, এরকম কোনো সুনির্দিষ্ট দিন তারিখ তার ব্যক্তিগত পক্ষ থেকেও জানানো হয়নি এবং তার দলের পক্ষ থেকেও জানানো হয়নি। অতএব কবে ফিরছেন এ ব্যাপারে দিনক্ষণ নির্দিষ্ট করে যারা নিউজ করছে সেটি বিভ্রান্তিমূলক। এখনও তিনি কবে ফিরছেন তা সুনির্দিষ্ট করে বলবার মতো সময় আসেনি। তবে আমার ব্যক্তিগত মত হলো, নির্বাচনের তফসিল ঘোষণা হলে, যখন দেশে নির্বাচনী হাওয়া বইবে, সেই সময়ে তিনি দেশে ফিরলে দলের জন্য ভালো হবে এবং নির্বাচনী প্রচারণায় একটা ভিন্ন মাত্রা যোগ করবে। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো নির্বাচনী আচরণবিধি সংস্কারের কার্যক্রম চলছে এবং তার মধ্যে একটি পদক্ষেপ হাতে নেওয়া হচ্ছে বলে বিভিন্নভাবে জানতে পেরেছি। সেটা হলো যে নির্বাচনী প্রচারণায় পোস্টারের ব্যবহার, এটা নিষিদ্ধ হতে যাচ্ছে। আমি এটার সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি, কারণ এদেশে পোস্টার এবং মাইকিংয়ের মাধ্যমে নির্বাচনী প্রচারের যে কৌশল রয়েছে সেটি জনগণের উপর প্রভাব বিস্তারকারী অত্যন্ত কার্যকর কৌশল। পোস্টারকে যদি উঠিয়ে দেওয়া হয় তাহলে নির্বাচনী প্রচারের মাত্রায় এক ধরনের মানে নির্বাচনী প্রচার জুৎসই হবে না, ফলে ভোটার উপস্থিতি কম হবে, আর তখন পতিত স্বৈরাচার নির্বাচনকে বিতর্কিত করে দেখাবার অপপ্রয়াস চালাবে। এই জন্য আমি মনে করি পোস্টারের প্রচারের রীতি এটা বহাল রাখা দরকার, যাতে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় শহরে নগরে সব জায়গায় ব্যাপক প্রচার হয় এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যায় এবং নির্বাচনকে বিতর্কিত করার কোনো অপকৌশল যেন পতিত স্বৈরাচার নিতে না পারে। আরেকটি বিষয় হলো, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটি মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে জানানো হয়েছে যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। আমি আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার যখন আওয়ামী লীগের নিষিদ্ধের আন্দোলন চলমান অবস্থায় সাংবাদিকদের ব্রিফিং করে নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত জানায়, তখন যে ভাষাগত উপস্থাপনা ছিল তখনই আমি বুঝেছি যে এটি একটি চাতুরতার আশ্রয় নেওয়া হয়েছে। স্থগিত করা এরকম শব্দ প্রয়োগ ছিল, যে আপাতত আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হলো। যেটা সেই সময় অনুধাবন করেছিলাম, বাস্তবে তাই হলো। মূলত আন্দোলনটাকে মাঠ থেকে উঠিয়ে দেওয়ার জন্য একটা কৌশলী পদক্ষেপ গ্রহণ করেছে এবং আন্দোলন যখন উঠে গেছে এখন এসে বলল যে আমরা নিষিদ্ধ করিনি। যে জুলুম অত্যাচার আওয়ামী লীগ জনগণের উপর করেছে তাতে নিষিদ্ধ হওয়াটাই আওয়ামী লীগের প্রাপ্য ছিল। এ ব্যাপারে বিভিন্ন দলের ধোঁয়াশাপূর্ণ অবস্থান এবং সরকারের প্রতারণামূলক চতুর সিদ্ধান্তের মানে চালাকিপূর্ণ সিদ্ধান্তের কারণে আওয়ামী লীগ এবারও বেঁচে গেল। এরপরে যে বিষয়টি সেটি হলো নির্বাচনের বিষয়। এটি সম্পর্কেও যেটা দেখতেছি এবং শুনতেছি তা সংঘর্ষপূর্ণ। যেমন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সাথে বৈঠককালে আলোচনা হয়েছে এবং
পেপার পত্রিকায় নিউজ হয়েছে যে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন করার ব্যাপারে প্রধান উপদেষ্টা এবং জনাব তারেক রহমান সাহেব একমত পোষণ করেছেন, এবং তখন ব্যাপক হারে নিউজ হয় যে নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধের ভিতরে হচ্ছে। এটা শুনে ভালো লেগেছিল এই জন্য যে শীতকাল হবে তখন এবং রমজানের আগে হবে, আবহাওয়া ভালো থাকবে, ভোটাররা ভোট কেন্দ্রে উপস্থিত হবে, ভালো নির্বাচন হবে। কিন্তু এর কিছুদিন পর থেকে বিভিন্নভাবে খবর আসতে শুরু করেছে যে প্রধান উপদেষ্টা আসলে এরকম কোনো অবস্থানের কথা বলেননি। তিনি তার পূর্ব অবস্থান এপ্রিলের নির্বাচনের উপরেই অটল আছেন এবং এপ্রিল মাসে প্রথমার্ধে নির্বাচন করতে চান। এটি ধোঁয়াশাপূর্ণ অবস্থান। আমরা আশা করি এ ব্যাপারে সরকার প্রতারণা এবং ধোঁয়াশার আশ্রয় না নিয়ে সুস্পষ্ট অবস্থান জানাবে এবং নির্বাচনের সুস্পষ্ট দিনক্ষণ ঘোষণা করবে। আগামীর বাংলাদেশ, বিএনপির বাংলাদেশ, তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষে হোক। আসুন আমরা আওয়ামী ফ্যাসিবাদকে কবরস্থ করার জন্য, আওয়ামী ফ্যাসিবাদের কবর রচনা করার জন্য ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বিএনপিকে ভোট দেই এবং জনগণের সেবা করার সুযোগ দেই। তবে এখানে একটি কথা বলে রাখা দরকার, সেটি হলো বিএনপির কিছু নেতাকর্মী ব্যক্তিগতভাবে নামে বেনামে যেভাবে বিভিন্ন রকম অপরাধের সাথে জড়িত হচ্ছে, দল সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য পদক্ষেপ নিয়ে গেলেও অপরাধীরা নিয়ন্ত্রিত হচ্ছে না। বিএনপির কাছে অনুরোধ করব এদের বিরুদ্ধে আরও কঠোর হতে হবে এবং যে কোনো মূল্যে এদেরকে কন্ট্রোল করতে হবে। তা না হলে জনগণের কাছে বার্তা যাবে যে এরা নিজেদের নেতাকর্মীদেরকেই নিয়ন্ত্রণ করতে পারে না, তাহলে দেশ নিয়ন্ত্রণ করবে কিভাবে? এজন্য হাইকমান্ড তথা নির্বাহী কমিটির যারা প্রভাবশালী ব্যক্তিবর্গ নেতারা আছেন তাদের কাছে অনুরোধ করব আরও শক্ত অবস্থান গ্রহণ করে এই সমস্ত অপরাধের লাগাম অবশ্যই টেনে ধরতে হবে এবং অপরাধ শতভাগ নির্মূল করতে হবে। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।